নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ নতুন বছরে আপনাদের জন্য আমাদের তরফ থেকে নিবেদন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটি মজার গল্প, নির্ঝঞ্ঝাট পুড়ে ঝঞ্ঝাটে টিয়ে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দারোগা শঙ্কাহরণ সরখেল আইনের মোটা বইটা টেবিলে হতাশ ভাবে রেখে বললেন, না, টিয়া পাখিকে অ্যারেস্ট করবার কোনো আইন এ বইতে লেখা নেই। আর কাল যদি সে এসেই পড়ে, তাহলে আর পাখিটাকে ধরে কি হবে? কপালে কি আছে তা কে জানি। তোর গিন্নিমা আর কাতলা পুটি দুই ভাই বোনকে সকালবেলা ওদের মামার বাড়ির ট্রেনে তুলে দিয়েছি। আনুচোরও তার পরিবার মালপত্র সব নিয়ে ওই একই গাড়িতে গেল। যাবার সময় আবার বলে গেল, হ্যাঁ, সে আপনি চিন্তা করবেন না দারোগা বাবু। গিন্নিমার বাচ্চাদের আমি ঠিক জায়গা মতো গাড়ি থেকে নামিয়ে দেব। আমি এখানে আর ফিরবো না। যে আসছে সে ভয়ঙ্কর লোক, আপনি একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, সেও চলে গেল স্যার। তার সঙ্গে আমার কতদিনের সম্পর্ক, ঠিক যেন আত্মীয়ের মতন। কতদিন লকআপের এপাশে ওপাশে বসে আমরা সুখ দুঃখের গল্প করেছি, সেও আমাদের ছেড়ে এইভাবে চলে গেল। কি স্বার্থপর! কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদে ফেলল কনস্টেবল কাশীনাথ কয়াল। শঙ্কাহরণ তার অবস্থা দেখে পকেট থেকে রুমাল বার করে নিজের চোখ মুছতে মুছতে বললেন, কেঁদো না কাশীনাথ, কেঁদো না। অন্য কাউকে কাঁদতে দেখলে আমি আবার ইমোশনাল হয়ে পড়ি। পানুচোর তো আমাদের মতো সরকারি চাকরি করে না যে তাকে নির্ঝঞ্ঝাট পুড়ে থানা আগলে বসে থাকতে হবে। ঝঞ্ঝাট দেখলে সে যেখানে খুশি সটকে পড়তে পারে। নিজেদের প্রাণ তো নিজেকেই সামলাতে হয় না। আর চোরদের সোর্স আমাদের থেকে বেশি হয়। হয়তো দশাননের ব্যাপারে কোনো ভয়ঙ্কর খবর ওর কাছে আছে, তাই আমাদের ছেড়েই ও। শঙ্কাহরণ এরপর বললেন, শুধু তোমার আমার জীবনই নিজেদের হাতে নেই, সরকারের হাতে বাঁধা। ইস, একটা জীবন বীমাও যদি করানো থাকতো, তবে এতটা নিজের কথা ভাবতাম না আমি। হ্যাঁ, তবে হাল ছাড়লে চলবে না। নিজেদের নিরাপত্তার কথা নিজেদেরই তো তোমায় আমায় ভাবতে হবে। আচ্ছা, লকআপের চাবিটা কোথায়? কাশীনাথ চাবির কথা শুনে পাল্টা প্রশ্ন করলো, সে লকআপের চাবি দিয়ে কি হবে স্যার? জঞ্জাটে টিয়া না দশানন, কাকে ধরে রাখবেন? প্রশ্ন শুনে শঙ্কাহরণ উদাস ভাবে বললেন, টিয়া পাখি ধরার আইন ইন্ডিয়ান পেনাল কোডে নেই। কেউ ধরলে বরং আইনে ফেঁসে যাবে। আর দশানন সম্বন্ধে যেসব কথা শুনেছি, তাতে কি তাকে ধরার ক্ষমতা আমাদের আছে? লকআপের কথাটা আমি ভাবছি আমাদের নিরাপত্তার কারণে। ভাবছি কাল সকালবেলা আমরা দুজন লকআপের ভিতর ঢুকে ভিতর থেকে তালা চাবি দিয়ে দেব। ব্রিটিশ আমলের মজবুত দেওয়াল, মজবুত গরাদ, ওই দশানন যতই শক্তিধর হোক না কেন, চট করে তার ভেতর ঢুকতে পারবে বলে মনে হয় না। বাইরের থেকে ওর ভিতর আমরা অনেক বেশি নিরাপদ। তার কথা শুনে কাশীনাথ বলল, ব্যাপারটা আপনি মন্দ বলেননি স্যার, কিন্তু চাবি তো নেই। পানুসরকে তো আর লকআপে পুরে চাবি দেওয়ার দরকার হতো না, দরজা ভেজিয়ে রাখলেই হতো। এছাড়া ওই নির্ঝঞ্ঝাটপুরে কাউকে তো আর ওর ভেতর পড়ার দরকার হয়নি, চাবিটা বেকারই পড়েছিল। এ ব্যাপারটা আমাদের এসপি সাহেবেরও জানা আছে। গত মাসে এসপি সাহেবের মা পরলোক গমন করলেন। গুরু দশায় তার কোমরে বাঁধার জন্য একটা চাবির দরকার ছিল। বড় মানুষের কোমরে বাঁধার জন্য বড় চাবির প্রয়োজন, নইলে আত্মীয় কুটুম্বরা নানা কথা বলতে পারে। তাই তিনি সে সময় জমাদার ফাগুলালকে পাঠিয়ে চাবিটা নিয়ে গেছিলেন। গত সপ্তাহে সদরে গিয়ে ফাগুলালের সঙ্গে দেখা হতে সে বলল ও চাবি আর পাওয়া যাবে না। গঙ্গার ঘাটে ঘুঞ্চি খুলে পড়ে ও চাবিও গঙ্গা প্রাপ্তি হয়েছে। আপাতত শঙ্কাহরণ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাহলে সেই সংশয়টাও গেল। একেই বলে কপাল। এরপর তিনি তার বিরাট ভুঁড়িতে হাত বুলিয়ে বললেন, চিন্তায় চিন্তায় আমি একদম অর্ধেক হয়ে গেলাম রে।
কপালে যা আছে হবে। তুমি বরং ভ্যান রিক্সাটা নিয়ে এসো। বিকেল হয়ে এলো। বগলাচরণ বিদ্যা মন্দিরে নির্ঝঞ্ঝাটপুরের বিশিষ্ট লোকেদের নিয়ে একটা মিটিং দেখেছি। সেটা সেরে সন্ধ্যের আগে ফিরতে হবে। কিছু বলা যায় না, সেই দশানন হয়তো অ্যাডভান্সড আজই চলে এলো। হ্যাঁ, তাহলে বেরিয়ে পড়াই ভালো। এই বলে দারোগা বাবুর কথা শুনে রিক্সা আনতে চলে গেল কাশীনাথ। আর সঙ্গীত শঙ্কাহরণ গালে হাত দিয়ে ভাবতে লাগলো, নির্ঝঞ্ঝাটপুরে হঠাৎ কি ঝঞ্ঝাট এসে উপস্থিত হলো। হ্যাঁ, ব্যাপারটা ভাববার মতোই বটে। শঙ্কাহরণের কনফিডেন্সিয়াল পুলিশ রিপোর্ট যা বলছে, তাতে এই ঝঞ্ঝাটের আগমন বার্তা প্রথম শোনা যায় গত সোমবার ভোর 4:58:59 হারান প্রতিহারের 96 বছরের ঠাকুমা পান্ত ঠাকুরুন সে সময় বাগানে গেছিলেন কুমড়ো ফুল তোলার জন্য। হঠাৎ কুমড়ো মাচার উপর থেকে কার যেন গলা শোনা গেল, সাবধান, সাবধান, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো। ঠাকুমা তাকিয়ে দেখেন কুমড়ো মাচার উপর একটা টিয়া পাখি। পাখিটা এরপর বলল, দশানন শনিবার আসছে, দশানন শনিবার আসছে। এই বলে টিয়া উড়ে গেল। ঠাকুমা কানে কম শোনেন। পাখির প্রথম কথাটা তিনি ভালো শুনতে পাননি, আর দ্বিতীয়বারের কথাটা তিনি শুনলেন একটু অন্যভাবে। গজানন প্রতিহার আসছে। গজানন প্রতিহার হলো হারানের স্বর্গত ঠাকুরদার বড় ভাইয়ের নাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই পান্তা ঠাকুরুন জিভ কেটে লম্বা ঘোমটা টেনে ঘরে দৌড়ে এসে হারানের 80 বছর বয়সী বাবাকে ঘুম থেকে টেনে তুলে বলল, ওরে খোকা, ওঠ ওঠ, একটা টিয়ে এসে বলল তোর বড় জ্যাঠা আসছে। গজানন প্রতিহার গত হয়েছেন গত শতাব্দীতে, তিনি কোত্থেকে আসবেন? হারানের বাবা ঠাকুমা বয়সজনিত কারণে মাঝে মাঝে বাজে বকেন। হারান ভাবলো ব্যাপারটা তাই, কিন্তু ঘটনাটা যদি এই সামান্য ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পাখিটা দেখা দিতে লাগলো নির্ঝঞ্ঝাটপুরের সর্বত্র। কখনো নিত্যানন্দর টালির ছাদে, কখনো হেডমাস্টার গঙ্গাপদ বাবুর উঠোনে, কখনো পোস্ট অফিসের কার্নিশে সে পায়চারি করতে করতে বলতে লাগলো ওই কথা, সাবধান, সাবধান, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো, দশানন শনিবার আসছে, দশানন শনিবার আসছে। আর আজ নিয়ে গত দুদিন ধরে সর্বত্র উড়ে ঝঞ্ঝাটে পাখিটা একই কথা প্রচার করছে। প্রথম দিন ব্যাপারটাকে মজা হিসেবেই সকলে নিয়েছিল। দ্বিতীয় দিন কেউ কেউ ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করলো। ওদের সেই ভাবনা তৃতীয় দিন বেশ ঘোঁট পাকিয়ে তুলল। দশানন নামটার মধ্যে কেমন একটা অন্যরকম গন্ধ আছে, আর শনিবার দিনটাও অশুভ। তাই দশানন যে ভয়ঙ্কর কেউ হবে এ ব্যাপারে নিঃসন্দেহ হলো সবাই। একদল মানুষ দাবি তুলল দশাননের দুধ আতঙ্ক সৃষ্টিকারী টিয়াটাকে অ্যারেস্ট করতে হবে। আবার পক্ষীপ্রেমী সংগঠন দাবি তুলল বন্যপ্রাণীকে অ্যারেস্ট করা যাবে না। এ ব্যাপার নিয়ে নিজেদের দাবির সমর্থনে প্রথম পক্ষ হেরিকেন হাতে ও দ্বিতীয় পক্ষ মোমবাতি মিছিল করে প্রশাসন অর্থাৎ শঙ্কাহরণের কাছে ডেপুটেশন দিয়ে গেল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনায় বাজার দোকানপাটের ঝাঁপ বন্ধ হয়ে গেল। বগলাচরণ বিদ্যা মন্দিরের হেডমাস্টার গঙ্গাপদ বাবু স্কুলে হাফ ছুটি দিয়ে দিলেন। পোস্টমাস্টার পত্রবন্ধু বাবু নিজেই জমে থাকা চিঠিগুলো বাড়ি বাড়ি বিলি করলেন আর বলে এলেন, এই তো আপনাদের শেষ চিঠি দিতেই তো নিজেই এলাম। কিপ্টে কাঙালি হালদার জীবনে প্রথম এবং সম্ভবত শেষবারের জন্য ছেলেকে 4 আনা পয়সা দিলেন গুজিয়া খাবার জন্য। আর সন্ধ্যা হতেই সকলে নির্ঝঞ্ঝাটপুর ছাড়তে লাগলো আতঙ্কে। সে ধারা আজও অব্যাহত। স্বয়ং শঙ্কাহরণই তার পরিবারকে এখানে রাখতে সাহস পেলেন না, আর অন্যরা সে সাহস কোথা থেকে পাবে? আজ সকাল থেকেই থমথমে পরিবেশ, মোড়ে মোড়ে ছোট ছোট জটলা। ওই দশানন যে কত ভয়ঙ্কর, আর সে এলে কি কি হতে পারে তা নিয়ে আগাম জল্পনা চলছে লোকেদের মুখে। ব্যাপারটা নিয়ে সবাই ভাবিত, আর সবচেয়ে বেশি ভাবনা শঙ্কাহরণের মাথায়, কারণ তিনি নির্ঝঞ্ঝাটপুরের দারোগা। আজকাল কাক মরলেও লোকে প্রশাসনের দিকে ঢিল ছড়ে, আর এ তো সাংঘাতিক ব্যাপার। তেমন কিছু ঘটলে কেউ তাকে ছেড়ে কথা বলবে না। ইতিমধ্যে ব্যাপারটা নিয়ে বহু ভেবেও কুলকিনারা করতে পারেননি তিনি।
তাই এই ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য নির্ঝঞ্ঝাটপুরে গণ্যমান্য লোকেদের নিয়ে একটা সভা ডেকেছেন, যদি তাতে কোনো উপায় বার হয়। কাশীনাথ ভ্যান রিক্সা নিয়ে এলো। শঙ্কাহরণ ঘর ছেড়ে চড়ে বসলেন তাতে। কাশীনাথ উঠে পড়ল চালকের আসনে। এ থানায় কোনো জিপ নেই, এই ভ্যান রিক্সাই সম্বল। তাও আবার এটা থানার নিজস্ব নয়, থানার পাশেই এক কাঠগোলার, চেয়ে চিনতে আনতে হয়। শঙ্কাহরণকে নিয়ে থানা ছেড়ে বেরিয়ে পড়ল কাশীনাথ। শঙ্কাহরণ পথের দুপাশ দেখতে দেখতে চললেন। কি শুনশান পথঘাট! অর্ধেক লোক পালিয়েছে, বাকি অর্ধেক দরজা দিয়ে ঘরে বসে আছে। কে জানে, দশানন যদি দিন ভুল করে আজই চলে আসে। স্কুল বাড়ি বেশি দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই বগলাচরণ বিদ্যা মন্দিরের সামনে এসে থামলেন শঙ্কাহরণ। হেডমাস্টারের ঘরেই মিটিং। সে ঘরে শঙ্কাহরণ ঢুকতেই সমবেত ভদ্রমণ্ডলী উঠে দাঁড়ালেন। শঙ্কাহরণ হেডমাস্টার গঙ্গাপদ বাবুর পাশের চেয়ারে বসে আর একবার চারপাশে তাকালেন। না, লোক সমাগমও আশানুরূপ হয়নি। তবে যারা আছেন সকলেই গণ্যমান্য ব্যক্তি, সকলেরই মুখ গম্ভীর। পাশের চেয়ারেই বসেছিলেন বিশিষ্ট সমাজসেবী জননেতা অনাথ বন্ধু চাকলাদার। শঙ্কাহরণ চেয়ারে বসতে না বসতেই ঘড়ি দেখে অনাথ বন্ধু শঙ্কাহরণের উদ্দেশ্যে বললেন, নিন, শুরু করুন। আমাকে আবার কলকাতায় জরুরি মিটিং এ যেতে হবে 5টার ট্রেনে। তার কথা শুনে এত গম্ভীর পরিবেশের মধ্যেও মনে মনে হাসলেন শঙ্কাহরণ। কলকাতায় জরুরি মিটিং করতে যাওয়ার মতো অত বড় নেতা তিনি নন। ময়দানের বড় মিটিং এও কোনো কোনো সময় শ্রোতা হিসেবে হয়তো যান। আজ সকালেই শঙ্কাহরণ তাকে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে বগুলার 4টে টিকিট কিনতে দেখেছেন। অনাথ বন্ধু সে সময় তাকে খেয়াল করেননি। বগুলাতে তার শ্যালকের বাড়ি, অর্থাৎ নির্ঝঞ্ঝাটপুরের জনগণকে অনাথ করে দিয়ে দশাননের ভয় সপরিবারে বগুলা সটকাচ্ছেন অনাথ বন্ধু। যাই হোক, এরপর গঙ্গাপদ বাবুকে সভাপতি করে সভার কাজ শুরু হলো। প্রারম্ভে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন শঙ্কাহরণ। তিনি বললেন, মাননীয় ভদ্রমণ্ডলী, আপনারা জানেন কি কারণে এই সভা। টিয়ার ব্যাপারে যে আসছে তার নাম আমরা সকলেই জানি। একটা ভয়ঙ্কর কিছু যে ঘটতে চলেছে তা সহজেই অনুমেয়। তবে পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। কথাটা শুনেই পিছন থেকে কে যেন ফুট কাটলেন। আমাদের না অনাথ বন্ধুর পাশে? কথাটা শুনলেও শঙ্কাহরণ তার কথা গায়ে মাখলেন না। তিনি এই বলে বক্তব্য শেষ করলেন যে, আমি চাই এই সংকট থেকে মুক্তি পেতে এই সভায় এ সম্পর্কিত প্রয়োজনীয় সংবাদ পরামর্শ দিয়ে পুলিশকে সাহায্য করুন। শঙ্কাহরণের এই সংক্ষিপ্ত আবেদন বক্তৃতায় সাড়া দিয়ে প্রথমে বলতে উঠলেন জননেতা অনাথ বন্ধু। বক্তৃতা শুরু করবার আগে মাইক্রোফোনে একবার টোকা দিয়ে দেখে নেবার অভ্যাস তার। বক্তৃতার প্রারম্ভে অভ্যাস মতো টোকা দিতে গিয়ে মাইক্রোফোন না পেয়ে টোকা দিয়ে দিলেন তার সামনে বসে থাকা ইতিহাসবিদ কনিষ্কধরের টাকে। কনিষ্কবাবু সজ্জন মানুষ, ব্যাপারটা বুঝতে পেরে কিছু বললেন না। অনাথ বন্ধুবাবু স্বভাব সুলভ ভঙ্গিমায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আজ আমাদের বড় সংকটের দিন। নির্ঝঞ্ঝাটপুরের মতো শান্ত জায়গাতে এক টিয়া পাখি যে ঝঞ্ঝাট বার্তা বহন করে এনে যে ঝঞ্ঝাটের সূচনা করেছে, আমি মনে করি তা সন্ত্রাসবাদী কার্যকলাপের ইঙ্গিত। ওই টিয়া পাখি হলো দশানন নামে কোনো সন্ত্রাসবাদী নেতার এজেন্ট। সে এখানে সন্ত্রাস ছড়াতে এসেছে। এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তবে সন্ত্রাসবাদ শুধু নির্ঝঞ্ঝাটপুরের সমস্যা নয়, জাতীয় আন্তর্জাতিক সমস্যা। এরপর অনাথ বন্ধু সন্ত্রাস নিয়ে আলোচনা শুরু করে নির্ঝঞ্ঝাটপুরের গণ্ডি অতিক্রম করে দেশ থেকে বিদেশে চলে গেলেন। মিনিট 40 পর তিনি যখন তার বক্তৃতা শেষ করলেন, তখন অনেকেই হাই তুলতে শুরু করেছে। ঝানু নেতা অনাথ বন্ধু জনগণকে কিভাবে উজ্জীবিত করতে হয় তা তার বিলক্ষণ জানা। বক্তৃতার শেষে তিনি চিৎকার করে শঙ্কাহরণের উদ্দেশ্যে বলে উঠলেন, অবিলম্বে সন্ত্রাসবাদী টিয়া পাখিকে গ্রেফতার করতে হবে। ঘরের কোণে অনাথ বন্ধুর কয়েকজন সাঙ্গপাঙ্গ ছড়িয়েছিল। তারা অমনি চিৎকার করে উঠল, করতে হবে, করতে হবে, জবাব চাই, জবাব দাও। যাদের ঘুম পাচ্ছিল তাদের চটকা ভেঙে গেল। হতচকিত শঙ্কাহরণ একটু ভ্যাবাচাকা খেয়ে জবাব দিলেন, মানে টিয়া পাখিকে অ্যারেস্ট করার মতো কোনো প্রভিশন তো আইনি নেই। নেই মানে?
একটা হুঙ্কার ছাড়লেন অনাথ বন্ধু। তারপর বললেন, টিয়া পাখিটা সন্ত্রাসবাদী, ওকে টাডা আইনে গ্রেফতার করতে হবে, আর ওই দশানন এলে তাকেও। টিয়া পাখিকে টাডা আইনে গ্রেফতারের দাবি শুনে আরো ঘাবড়ে গেলেন শঙ্কাহরণ। অনাথ বন্ধু ঘড়ি দেখে বুঝে নিলেন তার ট্রেনের সময় এগিয়ে আসছে। তাই তিনি এরপর জনগণের হিতার্থে 24 ঘন্টার মধ্যে টাডা আইনে টিয়া পাখিকে গ্রেফতারের দাবিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করার অজুহাতে মিটিং থেকে ওয়াক আউট করলেন। তবে অনুগামীরাও স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করলো। সম্ভবত তারাও কাল দশানন আসার আগেই এই তল্লাট ছাড়তে চায়। অনাথ বন্ধু চলে যাবার পর পরিবেশ শান্ত হতে মিনিট 5 সময় লাগলো। তারপর বলতে উঠলেন প্রখ্যাত ইতিহাসবিদ কনিষ্ক ধর। সম্প্রতি তিনি নির্ঝঞ্ঝাটপুরের ইতিহাস নামে একটা ইতিহাস বই লিখেছেন। তিনি বললেন, ভদ্রমণ্ডলী, আমি কোনো দীর্ঘ বক্তব্যে যাব না, শুধু সামান্য কটা কথা বলি। টিয়া আর দশাসনের আগমনের ব্যাপারের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি আমি পূর্বপাড়ার হারানিধি হালদারের রান্নাঘরে মশলা বাটার শিলে এক দুর্লভ শিলালিপির সন্ধান পেয়েছি। তাতে লেখা আছে, 2500 বছর আগে নির্ঝঞ্ঝাটপুর ছিল পঞ্চানন বলে এক অত্যাচারী রাজার রাজধানী। তিনি তার 100তম উত্তর পুরুষের নামকরণ আগাম উৎকীর্ণ করে গিয়েছিলেন তার শিলালিপিতে। সে নাম হলো দশানন। এই দশানন হলো সেই দশানন। সে আসছে তার পূর্বপুরুষের রাজধানী উদ্ধার করতে, আর ওই টিয়া হলো তাদের রাজবংশের প্রতীক। ঠিক যেমন পারস্য এক সম্রাটের প্রতীক ছিল শিকারী বাজ। কাল এই নির্ঝঞ্ঝাটপুরের মাটিতে দ্বিতীয় কলিঙ্গ যুদ্ধ হবে। হিস্ট্রি রিপিটস। এই বলে বসে পড়লেন কনিষ্ক ধর। এরপর উঠে দাঁড়ালেন সংস্কৃত পণ্ডিত তারানাথ কর্মকার। এক টিপনসি নিয়ে নাক ছেড়ে তিনি বললেন, কলি কলি, আসলে ঘর কলি। অনাচারে ভরে গেছে চারপাশ। 14 পুরুষের প্রাচীন ভাষা না পড়িয়ে বাপ মারা আজকাল ছেলে মেয়েদের গলায় কাপড়ের নেট ঝুলিয়ে টোলের বদলে স্কুলে পাঠাচ্ছেন নৃত্য ভাষা পড়ানোর জন্য। বলি, ধর্ম বলে তো একটা জিনিস আছে। এত পাপ ধর্মে সইবে কেন? ওই দশানন বলে যে আসছে, সে আসলে স্বয়ং কল্কি অবতার। দশানন তার প্রতীকী নাম। রাবণের মতো কল্কিও ধ্বংসের প্রতীক। কলির বিনাশ ঘটাতে সে আসছে। সংস্কৃত বিনা পরিত্রাণ নেই। তর্কালঙ্কারের ঠিক পিছনেই বসেছিল তেল কলের মালিক মুকুন্দ দাস কাটমাল। সে অল্প অল্প বাংলা বোঝে। পণ্ডিতের কথায় সে কি বুঝলো কে জানে। সে হঠাৎ কাঁদো কাঁদো গলায় পণ্ডিতের উদ্দেশ্যে বলে উঠল, वो संस्कृत की बात आचे, वो संस्कृत 5 केजी আমাকে মেহরবানি করে দিন, যত রুপিয়া লাগে আমি দেব। আমার বহুত ডর লাগছে, দশানন বহুত খতরনাক আছে, সংস্কৃত নিয়ে আপনি আমাকে বাঁচান। খটমালের কথায় হাসির রোল উঠল ঘরে। পণ্ডিত মশাই চিৎকার করে বলে উঠলেন, মরকট, সংস্কৃতকে কেজি দরে বেচার জিনিস। হাসির শব্দ আরো বাড়ল। হঠাৎ সবার গলা ছাপিয়ে যেন কার গলা ভেসে এলো, আরে ভুল ভুল, সব ভুল। শঙ্কাহরণ তাকিয়ে দেখলেন পিছনের আসন থেকে উঠে দাঁড়িয়েছেন বিখ্যাত বিজ্ঞানী মহাকাশ গবেষক নিহারিকা গুপ্ত। তিনি 30 ফুট ফাঁপা মুলি বাঁশের দুপ্রান্তে আতশ কাঁচ লাগিয়ে এই দূরনিরীক্ষণ বা টেলিস্কোপ যন্ত্র তৈরি করেছেন। আর সেই যন্ত্র চিলেকোঠার ছাদে বসিয়ে সারা রাত জেগে তা দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করেন। নিহারিকা গুপ্তর গলা শুনে হাসি থেমে গেল। পণ্ডিত মশাইও বসে পড়লেন। নিহারিকা গুপ্ত বললেন, ভুল, ওসব পঞ্চাননের বংশধর বা কল্কি অবতার, এসব থিওরি সব ভুল। আসলে ওই দশানন হলো মঙ্গল গ্রহের জীব। গত রোববার রাতে আমি মঙ্গলের দিক থেকে এক উজ্জ্বল আলোকপিণ্ডকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখেছি, মঙ্গলের স্পেসশিপ। আমার হিসাব মতো আজ রাতেই তা ল্যান্ড করবে নির্ঝঞ্ঝাটপুরের মাটিতে। কাল থেকেই শুরু হয়ে যাবে মার্স অ্যাটাক, মঙ্গলের আক্রমণ। আর আপনারা যাকে টিয়া পাখি বলে মনে করছেন, তা আসলে গ্রহান্তরের প্রাণীদের পাঠানো একটা রোবট মাত্র। সেখানকার যাবতীয় খবরাখবর পাঠাচ্ছে স্পেসশিপে। স্টার ওয়ার এবার শুরু হতে চলেছে। এই বলে স্বভাব সুলভ গাম্ভীর্য নিয়ে তিনি বসে পড়লেন। এতক্ষণ
চুপচাপ বসে একটা চিরকুটে বক্তাদের বক্তব্য নোট করছিলেন স্থানীয় চোখাচোখি কাগজের সাংবাদিক ভূপাল সাহা। তিনি কবিতাও লেখেন। সম্প্রতি দ্বিতীয় কাব্যগ্রন্থ হাতির গান আত্মপ্রকাশ করেছে। এবার তাঁর বলার পালা। চোখে চশমা, এক মুখ দাড়ি নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে উঠে তিনি যা বললেন, আমি মুখে কিছু বলবো না। আমার যা বক্তব্য তা আগামী চোখাচোখিতে দেখতে পাবেন। আমি স্বভাব কবি, তাই সাম্প্রতিক ঘটনা নিয়ে আমি এখানে বসে যে কবিতাটা লিখে ফেললাম সেটা আপনাদের শোনাচ্ছি। আতা গাছে টিয়া পাখি, ডালিম গাছে বউ। টিয়া পাখিটা আসলে হলো দশাননের ফেউ। বলো বলো আতা গাছে টিয়া পাখি, ডালিম গাছে বউ। টিয়া পাখিটা আসলে হলো দশাননের ফেউ। কবিতা শুনে একজন জানতে চাইলো, প্রথম লাইনের শেষ শব্দটা ভৌ না মৌ? ভৌ তো কুকুর, সে কি করে ডালিম গাছে উঠবে? ভূপাল সাহা তাকে এক ধমকে বলল, আধুনিক কবিতা কিছু বোঝো? এটা আধুনিক কবিতা। সব শব্দের মানে খুঁজতে যেও না। সাহিত্য বুঝতে হলে আমার লেখা মন দিয়ে পড়ো। ধমকে প্রশ্নকর্তা চুপ করে গেল ঠিকই, কিন্তু কাছেই বসে থাকা পত্রবন্ধু আধুনিক কবিকে হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা, আপনি কি হজমের ওষুধ খান মশাই? আমি তো কত ওষুধ খাই, কিন্তু কিছুতেই হজম হয় না। ছোটবেলা থেকে শুনে আসা কবিতা অদল বদল করে হজম করে দিলেন। তার কথা শোনার সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘৃতাহুতি হলো। ভূপাল সাহা চিৎকার করে উঠলেন, কি এত বড় সাহস! আমার কবিতা নিয়ে সন্দেহ প্রকাশ! বাগনান থেকে বগুড়া পর্যন্ত ৭৬টা কাগজে আমার কবিতা ছাপা হয়। আমার লেখা নিয়ে প্রশ্ন! চোখাচোখির আগামী সংখ্যায় আপনার পোস্ট অফিস নিয়ে লিখে মজা বুঝিয়ে দেব। পত্রবন্ধু তো এবার খেপে গিয়ে চিৎকার করলেন, তুমি আমার কি মজা বোঝাবে? তোমার ঘাতঘাত আমার জানা আছে। তোমার প্রথম কবিতার বই তো কানুলাল শতপথীর বইয়ের জেরক্স কপি। দ্বিতীয় বইটা কার কে জানে? সভা ঘরে আবার একটা চিৎকার চেঁচামেচি সৃষ্টি হলো। কে কি বলছে শঙ্কাহরণ কিছুই বুঝতে পারছেন না। কেউ কেউ বিড়ালের ডাক ডাকতে লাগলো। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শঙ্কাহরণ শেষ পর্যন্ত বাজ খাই গলা করে চিৎকার করে উঠলেন, চুপ! হাজার হোক পুলিশের ধমক, তাকে গোলযোগ থেমে গেল। শঙ্কাহরণ এরপর বললেন, অনেক হয়েছে, আর নয়। ওই দশানন যে ভয়ঙ্কর লোক তা আপনাদের সকলের কথাতেই বেরিয়ে এলো। এখন তাকে কিভাবে রোখা যাবে বলুন। তার এ কথা শুনে কনিষ্কধর বললেন, এ তো আপনার দায়িত্ব, আমরা কি বলবো? তাকে সমর্থন করে পণ্ডিত মশাই বললেন, ঠিক তাই। খটমল বললেন, আহা, সহি বাত, সহি বাত। নিহারিকা গুপ্ত বললেন, ঠিকই তো। ভোপাল সাহা বললেন, একদম ঠিক। তাকে রোখার দায়িত্ব তো পুলিশকেই নিতে হবে। শুধু একজন ফিচেল গোছের ছোঁড়া বলল, তাকে রোকার অবশ্য একটা পথ আছে। ওই দশানন এলে তাকে কনিষ্ক গুপ্ত লেখা ইতিহাস বা ভূপাল সাহার কবিতা শোনানো হোক, তাহলে সে কল্কি অবতারই হোক আর মঙ্গল গ্রহের লোকই হোক, পালাতে পথ পাবে না। এ কথা শেষ হবার পর যে গোলযোগ শুরু হলো তা যে আর থামানো সম্ভব নয় বুঝতে পেরে এবার সভা ছেড়ে বেরিয়ে কাশীনাথের ভ্যান রিকশায় উঠে পড়লেন শঙ্কাহরণ। কাশীনাথ সিটে উঠে বসে প্যাডেল চাপ দিয়ে বলল, স্যার, কিছু হলো? শঙ্কাহরণ সোজা থানায় চলে এলেন। রাত 10টা অব্দি গালে হাত দিয়ে বসে দশাননের ব্যাপারে চিন্তা ভাবনা করে কোনো কুলকিনারা না পেয়ে চেয়ার ছেড়ে উঠে কাশীনাথকে বললেন, কাল সকাল সকাল এসো। আমি আর তুমি মোকাবিলা করব দশাননের। যা আছে কপালে হবে। পরের দিন ভোরবেলা যখন কাশীনাথ থানায় এসে উপস্থিত হলো তখন শঙ্কাহরণ থানার লাগোয়া পাতকোতে চান করছেন। সূর্য মাঝ গগনে না গেলে তিনি কোনোদিনও স্নান করেন না, তাও আবার 3 দিন অন্তর গ্রীষ্মকালে গরম জলে। আর শীতকালে তো এসবের কোনো ব্যাপারই নেই। শীত বা গ্রীষ্ম শঙ্কাহরণের জলে ভীষণ ভয়। গায়ে জল পড়লেই তার মাথার চুল খাড়া হয়ে ওঠে। অতিষ্ঠ হয়ে গিন্নি বা তার ছেলেপুলেরা তার গায়ে জল ঢেলে দেন। ব্যাপারটা কাশীনাথেরও জানা, তাই শঙ্কাহরণকে এইভাবে স্নান করতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে কাশীনাথ তাকালো তার দিকে। শঙ্কাহরণ কুয়োর ঠান্ডা জল গায়ে ঢালতে ঢালতে কাশীনাথের উদ্দেশ্যে হেসে বললেন, হে বুঝলে কাশীনাথ, ভয়কে জয় করছি। যে দশাননের সঙ্গে লড়তে যাচ্ছে সামান্য ঠান্ডা জলে আর তার কি ভয়।
তবে বুঝলে ভায়া, ঠান্ডা জলে স্নান করতে যে এত আনন্দ তা আগে তো জানা ছিল না। যদি ফিরে আসি তবে এবার থেকে রোজ স্নান করব। স্নান সেরে থানায় এসে তিনি একটা পাট ভাঙা ইউনিফর্ম বার করলেন। এটা তিনি যত্ন করে রেখেছিলেন, যদি কোনোদিন পুলিশ পদক পান তাহলে সেদিন পরে পদক আনতে যাবেন বলে। কিন্তু তা বোধহয় আর হলো না। ইউনিফর্ম পরে কোমরে রিভলভার গুঁজে কাশীনাথকে নিয়ে থানা ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। গন্তব্য চৌরাস্তার মোড়। ওই মোড়েই নির্ঝঞ্ঝাটপুরের প্রবেশ পথ। ওখানে দশাননের মোকাবিলা করবেন শঙ্কাহরণ। সুন্দর সকাল। অনেকদিন পর এমন সকালে পায়ে হেঁটে বেড়ালেন শঙ্কাহরণ। স্নান সেরে তার মনটাও বেশ ফুরফুরে। তবে পথে ঘাটে কোনো লোকজন চোখে পড়ল না শঙ্কাহরণের। সম্ভবত সকলেই দশাননের ভয় গা ঢাকা দিয়েছে। কিন্তু শঙ্কাহরণের সব শঙ্কা যেন কেটে যাচ্ছে। বুকের ভেতর কে যেন গান গাইছে, কদম কদম বড়ায়ে যা, খুশি কে গীত গায়ে যা। বেশ তৃপ্ত ভঙ্গিতে হাঁটতে লাগলেন শঙ্কাহরণ। তাকে এভাবে হাঁটতে দেখে কাশীনাথও বেশ উৎসাহিত হয়। তাকে বলল, স্যার, আপনাকে কিন্তু আজ সত্যি পুলিশ পুলিশ লাগছে। শঙ্কাহরণ মৃদু হেসে বললেন, হুম, কেন, আগে কি পুলিশ ছিলাম না? আসলে এতদিন ঠিক কাজ করার সুযোগ পাইনি। জানো কাশীনাথ, আমাদের বংশে কিন্তু বেশ কয়েকজন সাহসী পুরুষ ছিলেন। আমার প্রপিতামহ শত্রু দমন সরখেল একবার ছেলেবেলায় ব্রিটিশ আমলে এক পুলিশ কনস্টেবলকে ছাদ থেকে গুলতি ছুঁড়েছিলেন। আর আমার সেজ দাদু তমসাহরণ একবার একলা ট্রেনে চেপে ছেলেবেলায় কলকাতা গেছিলেন। তাদেরই তো রক্ত বইছে আমার দেহে। সাহস আমারও কম নেই। শঙ্কাহরণের পর সম্ভবত তার পিতৃপুরুষের গৌরব কথার আরো কয়েকটা নিদর্শন শোনাতে যাচ্ছিলেন, হঠাৎ কাশীনাথ থমকে দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে উঠল, ওই যে স্যার, ওই ওই। শঙ্কাহরণ সঙ্গে সঙ্গে তাকালেন সেদিকে। কাছেই একটা ভাঙা পাঁচিলের ওপর বসে আছে টিয়াটা। পা দিয়ে ধরে সে একটা লঙ্কা খাচ্ছিল। শঙ্কাহরণ তার দিকে তাকাশি সে স্পষ্ট বলে উঠল, সাবধান, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো, কেটে পড়ো। শনিবার দশানন আসছে, শনিবার দশানন আসছে। শঙ্কাহরণ শুনে পাখিটার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলেন, আমি শঙ্কাহরণ সরখেল, আমাকে কাটতে বলছো? কোথায় সে দশানন না বিভীষণ? নির্ঝঞ্ঝাটপুরের কলঙ্ক আজীবন জীবন হবে। পাখিটা তার চিৎকারে না ঘাবড়িয়ে ধমকের সুরে এবারে বলে উঠল, কাট কাট কাট। তাই শুনে শঙ্কাহরণ আরো উত্তেজিত হয়ে চিৎকার করে বলে উঠলেন, কি, আবার কাটতে বলা হচ্ছে? দেখাচ্ছি তোমার মজা। কোমর থেকে রিভলভার বার করলেন শঙ্কাহরণ। পুলিশ কোডে লেখা আছে, অপরাধীকে ভয় দেখাবার জন্য আগে শূন্যে গুলি ছুটতে হয়, তাতে কাজ না হলে পায়ে গুলি, তারপর দেহে। আইন মাফিক প্রচন্ড শব্দে শূন্যে গুলি ছুড়লেন তিনি। এতে কাজ হলো। পাখিটা ভয় ডানা ঝাপটিয়ে উড়ল আকাশে। শঙ্কাহরণ কোমরে রিভলভার গুজে কাশীনাথকে বললেন, ব্যাটা মনে হয় আমাকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছিল। দেখলি, শেষ পর্যন্ত আমার সামনে দাঁড়াতেই পারলো না। এই বলে শঙ্কাহরণ দৃপ্ত পায়ে হাঁটতে শুরু করলেন। চৌরাস্তার মোড়ে পৌঁছে গাছের আড়ালে খাপটি মেরে বসলেন শঙ্কাহরণ, অর্থাৎ পুলিশি ভাষায় যাকে বলে পজিশন নেওয়া। ফাঁকা রাস্তার মোড়, দশাননের ভয় সব শুনশান। তার আগমনের প্রতীক্ষা করতে লাগলো শঙ্কাহরণ। বেলা ক্রমে বাড়তে লাগলো। বসে বসে ঘামতে লাগলেন দুজনে। বেলা যখন ঠিক 12টা, হঠাৎ একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি এসে ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো রাস্তার মোড়ে। শঙ্কাহরণ চাপা স্বরে বললেন, ওই মনে হয় এসে গেছে। নামলেই অতর্কিতে ঘিরে ধরতে হবে। যা হয় হবে, করেঙ্গে ইয়া মরেঙ্গে। গাড়ি থেকে নামলো দুজন লোক। একজন মধ্যবয়সী টেকো, এক মুখ কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, পরনে কালো স্যুট। অপরজন চিমসে চেহারার বছর 26-এর যুবক। তারা গাড়ি থেকে চারপাশে তাকাতে লাগলো। কাশীনাথ বলল, এদের কাউকে দেখতে ঠিক দশানন বলে মনে হচ্ছে না। শঙ্কাহরণ চাপা স্বরে কাশীনাথকে বললেন, সম্ভবত এই টেকোটাই দশানন, ক্যামোফ্লেজ করেছে। একটা সঙ্গীও এনেছে দেখছি। ভয়ের কোনো কারণ নেই, সময় দেওয়া যাবে না, এখনই ওদের ঘিরে ফেলতে হবে। অ্যাকশন! এই বলে রিভলভার উঁচিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এক লাফে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন শঙ্কাহরণ আর তার সঙ্গে কাশীনাথ।
আকস্মিকভাবে পুলিশের উর্দিধারী দুজন লোককে এভাবে সামনে আবির্ভূত হতে দেখে আগন্তুকগুলো কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। টেকো লোকটার বুকে রিভলভার ঠেকিয়ে শঙ্কাহরণ হুঙ্কার ছেড়ে বললেন, আপনি কি দশানন? লোকটা বলল, না মানে তবে। আর একটা হুঙ্কার ছেড়ে শঙ্কাহরণ বললেন, তবে তবে কি? পঞ্চাননের বংশধর, কল্কি অবতার, নাকি মঙ্গল গ্রহের জীব? যেই হন না কেন আজ আপনার নিস্তার নেই, আপনাদের থানায় যেতে হবে। টেকো লোকটা এবার মেয়েলি স্বরে মিনমিন করে জবাব দিল, না না, আমি ওসব কেউ নই। আমি হলাম বিখ্যাত ফিল্ম ডিরেক্টর আলো ছায়া সাঁপুই, আর এ হলো আমার অ্যাসিস্ট্যান্ট বদনা বারুই। আমরা তো থানাতেই যাচ্ছিলাম অফিসারের সঙ্গে দেখা করবার জন্য। নির্ঝঞ্ঝাটপুরের থানাটা ঠিক কোন দিকে তা কাউকে জিজ্ঞেস করার জন্য গাড়িটা এখানে থামিয়েছি। আলো ছায়া সাঁপুই নামটা যেন কোথায় শুনেছেন বলে মনে হলো শঙ্কাহরণের। তিনি তাঁর উদ্দেশ্যে বললেন, কেন থানায় যাচ্ছিলেন কেন? আমি থানার ইনচার্জ শঙ্কাহরণ সরখেল। আলো ছায়াবাবু শঙ্কাহরণের পরিচয় পেয়ে যেন ধাতস্থ হলেন। বেশ উৎফুল্ল হয়ে তিনি রিনি রিনি স্বরে বললেন, তাই নাকি মশাই, তাই নাকি? এসপি সাহেব তো আমাকে আপনার কাছেই চিঠি দিয়ে পাঠালেন। ব্যাপারটা এখানেই আপনাকে বলি তাহলে। আমি চোরেদের জীবন নিয়ে একটা ফিল্ম করছি, আর্ট ফিল্ম তো, তাই রিয়েল এক্সপিরিয়েন্স জানবার জন্য আপনাদের নির্ঝঞ্ঝাটপুরের পানু চোরকে আমাদের শুটিং স্টুডিওতে কাজে নিয়েছিলাম। সে আমাদের চুরির অভিজ্ঞতা শোনাবার সঙ্গে সঙ্গে ফাই ফরমাসও খাটতো। দিন সাতেক হলো সে স্টুডিওর বেশ কিছু মালপত্র নিয়ে হাওয়া হয়ে গেছে। আর তার সঙ্গে আমার ফিল্মের চোরের ভূমিকায় অভিনয় করা নায়ক সুদর্শন চাকলাদারের পোষা টিয়া পাখিটাও নিয়ে এসেছে। পাখির শোকে আমার নায়ক পাগল হয়ে গেছে। শুটিং বন্ধ। এসপি সাহেবের চিঠি এনেছি, যদি পানু চোরকে ধরে মালপত্র আর বিশেষত পাখিটাকে উদ্ধার করে দেন। আলো ছায়া বাবুর কথা শেষ হবার আগেই রাস্তার পাশে গাছের মাথা থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, সাবধান, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো, শনিবার দশানন আসছে, শনিবার দশানন আসছে। চমকে উঠে সবাই তাকালো গাছটার দিকে। বদনা বাড়ুই উৎফুল্ল হয়ে বলল, স্যার, ওই তো আমাদের পাখি। এই বেটু, আয় আয়। পরিচিত লোককে দেখে টিয়াটা গাছ থেকে উড়ে এসে বদনার কাঁধে বসলো। হতভম্ব শঙ্কাহরণ পাখিটার দিকে তাকিয়ে আলো ছায়া বাবুর উদ্দেশ্যে বললেন, কিন্তু পাখিটা ও কথা বলে বেড়াচ্ছে কেন? আলো ছায়া বাবু হেসে বললেন, আমাদের শুটিং স্পটের পাশেই একটা খাঁচায় ঝোলানো থাকতো পাখিটা। ও যা বলছে তা আমার ফিল্মেরই একটা ডায়ালগ। আর্ট ফিল্ম তো, তাই 27 বার ডায়ালগ থ্রোর পর সিনটা টেক করেছি। দশানন বলে ফিল্মে একটা ক্যারেক্টার আছে, বারবার শুনে পাখিটা ডায়ালগটা শিখে ফেলেছে, তাই ও ওটা বলে। আলো ছায়া বাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পাখিটা এবার ধবকেশ্বরে বলে উঠল, কাট কাট কাট। এ কাটের অর্থ যে কেটে পড়া নয় তা এবার বুঝতে পারলেন শঙ্কাহরণ। তবে পানু চোর যে অনেক দূর কেটে পড়েছে তা বুঝতে অসুবিধা হলো না তার। শুনছিলেন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মজার গল্প নির্ঝঞ্ঝাটপুরে ঝঞ্ঝাটে টিয়ে। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।